ধরি। আর হিমেশ জিদিয়া হলো প্রমিস স্টেজে নেওয়া হয়, ঠিক আছে, যেটাকে সিকিউরিটি মানি হিসেবে ধরা যায় বা সিরিয়াসনেস মানি হিসেবে বলা যায়। আমি আরবনের সাথে সাথে হিমেশ জিদিয়াটা বলতেছি কেন, তাহলে দুইটাই একটু মনে থাকবে একসাথে। আচ্ছা, আরবান সাধারণত কমিউনিটি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মানে ট্রানজেকশন করা হয়। এর আগের ক্লাসে আমি বলছিলাম কমিউনিটি ফাইন্যান্সিং কি জিনিস। এটা হচ্ছে কোন একটা এক্সচেঞ্জ বেস ফাইন্যান্সিং, যেমন সালাম, ইস্তিজনা, মুরাবাহা, এগুলো সব কমিউনিটি বেস ফাইন্যান্সিং। আচ্ছা, আর নন কমিউনিটি বেস হচ্ছে যেটা আর কি বিনিময় হয় না, যেমন গিফট করা, হেবা, এগুলো আর কি। আচ্ছা, এখন এইখানে ডেফিনেশন, আরবনের ডেফিনেশনে যা আছে আমি একটু সামারি বলে দেই, যে দুজনে মিলে একটা চুক্তি করলো, একটা বাইক নিবে 15 দিন পরে, ঠিক আছে, তা সে 20,000 টাকা অ্যাডভান্স করলো। তো 15 দিনের মধ্যে বাইকের চুক্তি যদি বাতিল হয়, যদি 15 দিনের মধ্যে সে বাইক নেয়, তাহলে ওই 20,000 টাকা তার হচ্ছে মানে যে বাইকের দাম সেখান থেকে মাইনাস হবে। আর যদি এই চুক্তি বাতিলও করে দিতে পারে, সে 20,000 টাকা অ্যাডভান্স দিছে, সে সত্ত্বেও সে চুক্তি বাতিল করে দেয়। যদি সে চুক্তিটা বাতিল করে দেয়, তখন তার যে ওই চুক্তি হিসাবে যে সেলার যে বাইকটা রাখছে সেজন্য যদি তার কোনো খরচ হয়, শুধু খরচটা রেখে বাকি টাকাটা সে ফেরত দিবে। এটা হচ্ছে আরবনের মূল কথা। এখন আরবন মানে আরবন কোনো সেল চুক্তি না, এটা একটা প্রমিস বলতে পারেন, এটা একটা এগ্রিমেন্ট বলতে পারেন। তা আরবন মানি যখন নেওয়া হয় তখন কোনো সেলস কন্ট্রাক্টে সাইন করা হয় না। ওটা কোনো সেলস কোনো চুক্তি না। মানে চুক্তি করার সময় ফুল পেমেন্ট করে দিবে, তাহলে তখন তখন আর এটা আরবন হয় না। মানে অ্যাডভান্স কিছু 20,000 টাকা অ্যাডভান্স কিছু নেওয়া হলো, এই আর কি। তা এখানে আপনি একটা লাইনে একটু দাগাবেন, সেটা হচ্ছে এই ডেফিনেশনে, এট দ্য টাইম অফ কন্ট্রাক্ট অন দ্য বেসিস দ্যাট দ্য বায়ার হ্যাজ দ্য অপশন টু রিভোক দ্য কন্ট্রাক্ট ডিউরিং অ্যান এগ্রিড পিরিয়ড অফ টাইম, এই লাইনটা একটু দাগান। এরপরে এদিকে আছে ইফ মানি, এর পরের প্যারায় আছে ইফ মানি ইজ পেড উইথ দ্য প্রমিস, হ্যাঁ, হিমেশ যে দিয়ে যেটা, ইট নট কনসিডার টু বি আর্নেস্ট মানি। মানে মানিটা যদি প্রমিস স্টেজে নেওয়া হয়, তখন এটা কিন্তু আর আর্নেস্ট মানি থাকে না, তখন সেটা হিমেশ জি দিয়ে হয়ে যায়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। মানে ইফ মানি ইজ পেইড উইথ দ্য প্রমিস, ইট ইজ নট কনসিডার টু বি আর্নেস্ট মানি, মানে আর্বন তখন কনসিডার হবে না। আচ্ছা, এইখানে 3 নম্বরে আসেন, প্রমিস অফ আর্নেস্ট মানি। এখানে ইট ইজ পারমিসেবল টু পে আরবান মানি ইজ কিউমুলেটিভ কন্ট্রাক্ট, যেটা কমিউনিটিভ কন্ট্রাক্ট, যেটা কি এক্সচেঞ্জ বেস দ্যাট নট রিকোয়ার স্পট পেমেন্ট অর অফ অর অন বোথ কন্ট্রাক্ট ভ্যালু। মানে আরবনে কখনো স্পট পেমেন্ট হবে না, যেটা এক্সচেঞ্জ, যেটা আমরা ওই যে কারেন্সি এক্সচেঞ্জে পড়ছি, সেজন্য আরবন কখনো কমিউনিটি মানে স্পট বেস হবে না। এই জন্য কারেন্সি এক্সচেঞ্জে আরবন আরবন হবে না, এটা পারমিসেবল না। এই লাইনটা একটু দাগাইতে হবে। ইট ইজ ইন কমিউনিটিভ কন্ট্রাক্ট দ্যাট ডু নট রিকোয়ার স্পট পেমেন্ট অফ ওয়ান অর বোথ কাউন্টার ভ্যালু, whether the sale item is indifferent or is sold by description। এখানে 1 নম্বরে আছে সেল, 2 নম্বর ইস্তিসনা কন্ট্রাক্ট, 3 নম্বর লিজ অফ আইডেন্টিফাইড অ্যাসেট, 4 নম্বর হচ্ছে অ্যাসেট লিস্ট বাই ডিসক্রিপশন ফর ফিউচার ডেট। এই 4টা জিনিসে আরবন হবে না, ঠিক আছে, এটা একটু দাগাইতে হবে। এরপরে আসেন 3-এর 2। 3-এর 2, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, পেমেন্ট অফ আরবন ইজ নট পারমিসেবল ইন সালাম এন্ড কারেন্সি এক্সচেঞ্জ। আরবন কিন্তু সালাম এবং কারেন্সি এক্সচেঞ্জে না, পারমিসেবল না, এটা একদম প্রহিবিটেড, শরিয়া এটা প্রহিবিটেড। আচ্ছা, এবার 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে অপশন পিরিয়ড। আরবনের কিছু অপশন পিরিয়ড থাকে, মানে একটা টাইম দেওয়া থাকে নির্দিষ্ট একটা, কিন্তু এই পিরিয়ডটা অবশ্যই স্পেসিফিক পিরিয়ড হতে হবে, আনলিমিটেড পিরিয়ড করা যাবে না। এখানে অ্যাডভান্স হচ্ছে 20 টাকা, ধরেন আমি সাপোজ অ্যাডভান্স 20,000 টাকা দিলাম, ঠিক আছে, বাকিটা আমি 15 দিন পরে দিব। তার কাছ থেকে আমি 15 দিন যে চাই নিলাম, এই 15 দিনই হচ্ছে অপশন পিরিয়ড। এই অপশন পিরিয়ডটা কিভাবে ঠিক করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইন। সেটা হচ্ছে মানে দুইজনের মধ্যে হচ্ছে মানে দুই পার্টির মধ্যে মানে তাদের দুইজনের মানে মতের মধ্যে হইতে পারে যে হ্যাঁ 15 দিন সেও মানছে আমিও মানছি, সেটাও হতে পারে, কিংবা কাস্টমারি প্র্যাকটিসও হতে পারে। ওই এলাকায় মনে করেন না, আর বোনের ক্ষেত্রে আমি হোন্ডা নিলে কাস্টমারি প্র্যাকটিস আছে, 15 দিনের বেশি টাইম দেয় না, অপশন পিরিয়ড দেয় না, সেরকম টেনর পিরিয়ড যেটা, তার মানে কাস্টমারি প্র্যাকটিস হতে পারে। এখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে দি অপশন পিরিয়ড অ্যারাইজ ফ্রম দ্য পেমেন্ট অফ আরবন মাস্ট বি স্পেসিফাইড আইদার বাই এক্সপ্রেস স্টিপুলেশন অফ দ্য পার্টিস, তারা দুইজন যেটা স্টিপুলেট করবে সেটা, অর বাই কাস্টমস ইফ দেয়ার ইজ অ্যান এক্সিস্টিং কাস্টম দি স্পেসিফিক অপশন পিরিয়ড।
তাহলে যদি তার এই অপশন পিরিয়ডে কিছু মানে যেটা হচ্ছে যথারীতি হয়ে আসতেছে, তাহলে ওইটাকেই প্রাধান্য দেওয়া হবে। এবার হচ্ছে ল্যাপসেস অফ অপশন। প্রথম কথা হচ্ছে ল্যাপসেস অফ অপশন মানে মানে কি কারণে এটা ল্যাপসেস হবে, এটা প্রথম কথা হচ্ছে আপনি যে বাইকটার জন্য 20,000 টাকা তাকে আরবন দিলেন, আপনি সুন্দর মতো আইনা ওই বাইকটা ইউজ করা শুরু করলেন। তার মানে কিন্তু এদিকে আপনার সাথে তার অপশন হয়েছে যে 15 দিনের মধ্যে টাকাটা দিবেন, কিন্তু আপনি যে 20,000 টাকা দিচ্ছেন পরের দিন থেকে এসে আপনি বাইকটা ইউজ করা শুরু করলেন, বা কিংবা একটা খাট আপনি ইউজ করা শুরু করলেন, তার মানে ওই যে 15 দিন সে অপশন পিরিয়ড দিছে, এই অপশন পিরিয়ডটা আপনার ল্যাপসেস হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওই বাইকটা নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, এই অপশন পিরিয়ডটা আর থাকবে না। তা এখানে একটা লাইন একটু দাগান, সেটা হচ্ছে সেলার দ্যাট হ্যাজ ওই যখন আপনি বাইক ইউজ করা শুরু করবেন, সেলার দ্যাট হি কনফার্ম দ্য কন্ট্রাক্ট অর ডিসপোজ দ্য সল্ড আইটেম ইন এ ম্যানার দ্যাট ইন্ডিকেট কনফার্মেশন। মানে আপনি এমন ভাবে বাইক ইউজ করলেন, আপনি মুখে বললেন না যে বাইক আমি নিব, কিন্তু আপনার ইন্ডিকেট করতেছে যে এটা কনফার্ম, দ্যাট ইন্ডিকেটস কনফার্মেশন। ঠিক আছে? তার মানে ওই যে 15 দিন যে আপনার অপশন পিরিয়ড আছে, এই 15 দিনের মধ্যে আপনি চাইলে রিভোকও করতে পারতেন, কিন্তু যখন আপনি বাইকটা ইউজ করা শুরু করলেন, তার মানে এই অপশন পিরিয়ডটা আপনার ল্যাপসেস হয়ে গেল। আচ্ছা, এবার আসেন 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে মানে প্রায়র ডেলিভারি। এখানে একটা বক্স করেন, প্রায়র টু ডেলিভারি দ্য সেলার ইজ লাইবেল, এটুকু একটা বক্স করেন। আর 1 2 3 4 4 নম্বর লাইনে এসে দেখেন আফটার ডেলিভারি দ্য বায়ার ইজ লাইবেল, এই দুটো জিনিস একটু বক্স করেন। তার আগের ইমিডিয়েট আগের লাইনটা, দি কন্ট্রাক্ট ইজ ভয়েড এন্ড দ্য আর্নেস্ট মানি মাস্ট বি রিটার্ন টু দ্য বায়ার, মানে যদি ডেলিভারির আগে কোনো প্রবলেম হয় তাহলে সেলার লায়াবল এবং সে আর্নেস্ট মানিটা ফেরত দিবে। আর আফটার ডেলিভারি বায়ার ইজ লায়াবল, এটা একটু দেখে নিন, এটা খুব কঠিন কোনো কথা না, এটা আপনারা বুঝবেন। আচ্ছা, দি বায়ার অপশন ইজ, আচ্ছা এখানে লাস্টের লাইনটা দেখেন একটু, দি বায়ার অপশন ইজ ক্যান্সেলড এন্ড হি ইজ রিকোয়ার্ড টু পে দ্য ব্যালেন্স আনপেইড পার্ট অফ দ্য প্রাইস টু দ্য সেলার, এই লাইনটা একটু দাগান। এবার 7 নম্বরে আসছেন, ডেলিভারি অফ দ্য সেল আইটেম ডিউরিং দ্য অপশন পিরিয়ড। ঠিক আছে? অপশন এখানে একটা 15 দিন আগে বায়ার আইটেম, আচ্ছা মনে করেন সে 15 দিনের যে অপশন পিরিয়ডটা দিছে, সে 15 দিন ফুল না খাটায় সে 5 দিন পরেই ফুল আইটেমটা দিয়ে সে হচ্ছে গুডসটা নিয়ে নিতে পারে। এখানে এই লাস্টের লাইনটা একটু দাগান, আনলেস দ্য বায়ার কন্ট্রাক্ট ইন্ডিকেট দ্যাট হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য সেল আইটেম, যতক্ষণে বায়ার জানবে না যে সেল আইটেমটা একসেপ্ট করছে, ততক্ষণ অপশনটা থাকবে, 15 দিনই অপশনটা সে অতক্ষণ সে পাবে। এবার 8-এ আসেন, ইনক্রিজ ইন সল্ড আইটেম ডিউরিং দ্য অপশন। সল্ড যে ইয়েটা সে বিক্রি করছে, যে আইটেমটা সে বিক্রি করছে, সেটা যদি কোনো কিছু বৃদ্ধি পায়, যেমন একটা গরু সে বিক্রি করছে, এর মধ্যে সে মানে গরুর একটা বাচ্চা হয়ে গেছে, বাছুর হয়ে গেছে, তো সেই বাছুরটা কে পাবে? এটা খুবই ইম্পর্টেন্ট, 8-এর 1 এই লাইনটা স্টার দেন। ইনক্রিজ দ্যাট ইন ফিজিক্যাল কানেক্টেড, মানে যেটা ইনক্রিজ হয়, যেটা ফিজিক্যালি কানেক্টেড, হ্যাঁ ফিজিক্যালি কানেক্টেড টু দ্য অরিজিন ইজ কনসিডার পার্ট অফ দ্য অরিজিনাল, যেটা ফিজিক্যালি কানেক্টেড অরিজিনের সাথে, সেটা অরিজিনালের পার্ট হিসেবেই ধরা হবে, তার মানে এই আইটেমটা বায়ারই পাবে। আর তার মানে এই আইটেমটা, হ্যাঁ 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 বায়ারই পাবে, সেটা অরিজিনাল হিসেবেই ধরা হয়। মানে যখন সে গরুটা বিক্রি করছে, গরুটা প্রেগনেন্ট ছিল, তা গরু সে 15 দিন অপশন দিছে, সে 15 দিনের মধ্যে বাছুর হয়ে গেছে, সে বাছুর সহ গরুটা বায়ারই পাবে, যেহেতু ফিজিক্যালি কানেক্টেড। কিংবা মনে করেন আমি একটা দোকান হচ্ছে দোকান নিলাম, তো সেটা 15 দিন পরে হচ্ছে জানুয়ারি মাস চলে গেছে, ডিসেম্বর মাস চলে গেছে, পরের বছর আমি ভাড়া বাড়াবো 2,000 টাকা, এই 2,000 টাকা বায়ার পাবে না, কারণ এটা ফিজিক্যালি কানেক্টেড না। কিন্তু এই যে ছাগলের বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা হয়েছে, এগুলা এগুলা ফিজিক্যালি কানেক্টেড, এটা বায়ারই পাবে। 8-এর 1 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। 8-এর 2-এ 2-এ একটা দেখেন, হচ্ছে লাস্টের লাইনের আগের লাইনটা, ইট ইজ পারমিসেবল। আচ্ছা, ওই যে কথাটা আমি বললাম যেটা ফিজিক্যালি সেপারেট, সেটা হচ্ছে সেলার পাবে। এই যে 8-এর 2-এ প্রথম দেখেন, আমি এটা মুখে বলে দিছি আগে, এনি গ্রোথ ইন দ্য সেল আইটেম দ্যাট ইজ ফিজিক্যালি সেপারেটেড ফ্রম ইট হুইচ অকার ডিউরিং দ্য অপশন পিরিয়ড, যেটা ওই 15 দিন অপশন পিরিয়ডে ঘটছে প্রায়র টু ডেলিভারি, ডেলিভারির আগে, সেটা হচ্ছে সেলার পাবে। এবার এই লাইনটা টেস্টার দেন, ইট ইজ পারমিসেবল ফর দ্য পার্টি হু ইজ লায়াবল ফর দ্য সেল আইটেম টু স্টিপুলেট দ্যাট এনি ইন কেস that is physically separated should be belong to him, even if ultimately ownership of the sale item is not vested to in him। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু দাগান, সরাসরি এই লাইনটা আসে ট্রু ফলসে। আচ্ছা, 9-এ আসেন, 9 নম্বরে বলছে ডিসপোজাল অফ দ্য সেল আইটেম আন্ডার আরবন অ্যারেঞ্জমেন্ট।
আচ্ছা, এটার মানে কথাটা বলছে যে, আমি বাংলা বলে দিই, যে মানে যে গোর্সের আরবন দিছে সেটা যদি স্পেসিফিক করে রাখলো, যেমন লাল গরুটা আমি কিনবো, ঠিক আছে, সে লাল গরুটা সেলার স্পেসিফিক করে রাখবে, সে ওই গরুটা আর কারো কাছে বিক্রি করবে না। যদি সে গরুটা বিক্রি করে, তখন আমরা একটা চ্যাপ্টার করছি না, আনকমিশন এজেন্ট ফুডুলি, সে তখন আনকমিশন এজেন্ট হিসাবে সেলার কাজ করবে। যেহেতু বায়ার সে 15 দিনের অপশন নিয়ে ওই লাল গরুটা সে কিনে রাখছে এবং 20,000 টাকা তারে মানে আরবনও দিছে, তো সে আর ওইটা ধরতে পারবে না। যদি ধরে তাহলে সে আনকমিশন এজেন্ট হিসেবে সেলার কাজ করবে, এবং যে সে যে সেকেন্ড সেকেন্ড যে বায়ারের কাছে ওইটা সেল করবে, মনে করেন প্রথম বায়ারের সাথে তার 100 টাকা হচ্ছে চুক্তি হয়েছিল, সে 20 টাকা আরবন দিছে, তো সেকেন্ড যে বায়ারের কাছে সে সেল করবে সেখানে সে মনে করেন সাপোজ 110 টাকা বিক্রি করছে, কিন্তু ফুল টাকাটা তার হচ্ছে ফার্স্ট বায়ারে দিয়ে দিতে হবে। এখানে ওই কথাটাই লেখা আছে। এই এই 9-এর 1 এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন, আমি বাংলায় বলে দিলাম, এই কথাই লেখা আছে। মানে যদি বায়ার এটা অ্যাপ্রুভ হয়, তাহলে বায়ারের কন্ট্রাক্টটা বাতিল করে দেওয়ার অপশনটাও লস করবে। বায়ার সে বললো যে আমি 15 দিনে অপশন, এখন 15 দিনের যে অপশন আছে, তো সেলার চিন্তা করলো যে আমি তো 100 টাকা ওর সাথে কন্ট্যাক্ট করছিলাম, তো 110 টাকা তো আমি সেকেন্ড আরেকজন বায়ার পাইছি, তাহলে আমি কন্ট্রাক্টটা করে। তো হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? একটা কল আসছিল। হ্যাঁ আপা, ক্লিয়ার ক্লিয়ার আপা। তো ওই যে, যদি সেলার এই কাজটা করে, তখন সেক্ষেত্রে যে অপশন পিরিয়ডটা আছে, তো সেই অপশন পিরিয়ডটাও ল্যাপসেস হয়ে যাবে, সে এটা আর কাজ করতে পারবে না। তা বলছে যে যেটা বাতিল করার অপশনটা লস করবে এবং রিমেইনিং টাকাটা দিতে বাধ্য থাকবে, এবং সেকেন্ড বায়ার সে যে টাকাটা দিছে সেটা ফার্স্ট বায়ার পাবে, এবং এখানে সেলার এখানে অনলি এজেন্ট হিসেবে কাজ করবে এবং সে সেটা আনকমিশন এজেন্ট হিসেবে কাজ করবে। মানে বুঝাইতে পারছি তো, তাই না? আপনারা সবাই জানেন, তারপরে একটু আলোচনা এই আর কি। আচ্ছা, 9-এর 4, 9-এর 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা আমি বাংলা বলি হচ্ছে, অপশনের যে টাকাটা দেওয়া হয়েছে, অপশন পিরিয়ডে যে টাকাটা আরবন হিসেবে পেড করা, মানে অপশনের যে টাকাটা আছে সেটা আরবন হিসেবে পেড করা হারাম, যেহেতু অপশনই হারাম। 9-এর 4 নাম্বার ইম্পর্টেন্ট। যেগুলা হারাম, প্রহিবিটেড, নট পারমিটেবল, এগুলা কিন্তু ভালো করে দেখতে হবে, এগুলা দিয়ে কোশ্চেন আসে। এরপর 10 নাম্বার বলছে স্টিপুলেটিং রিফান্ড অফ আর্নেস্ট মানি। চুক্তিতে যে আর্নেস্ট মানি রিফান্ড করার শর্ত দেওয়া আছে সেটা দেওয়া যাবে, মানে তার ওই অপশনের মধ্যে তাদের চুক্তিটা বাতিল হয়েছে, তখন ফুল আর্নেস্ট মানিটা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, শেষ, আরবন শেষ। আরবন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আপা কুশল নাই, ঠিক আছে আপা। আচ্ছা, এবার জুয়েলায় আসি। জুয়েলা দিয়ে কোশ্চেন আসে। জুয়েলার মানে খুব শর্টকাটে যাচ্ছি। জুয়েলা হচ্ছে যে অফারার সে হচ্ছে জাইল, JAIL। আমি আরবি উচ্চারণ অতটা ভালো পারি না, বানানগুলো মনে রাখি আর কি। JAIL, জাইল। ওয়ার্কার হচ্ছে আমিল, আর যে কম্পেনসেশনটা দেওয়া হবে সেটা হচ্ছে জুল। তার ডেফিনেশনটা একটু পড়তে হবে, ডেফিনেশনটা একটু স্টার্ট দেন হচ্ছে, জুয়েলা ইজ এ কন্ট্রাক্ট ইন হুইচ ওয়ান পার্টি ইজ অফার, এটা একটু দেখে নিয়েন। তো ডেফিনেশনটা একটু দেখবেন। এরপর আসেন পরের পেজে, 5-এর 3। 5-এর 3-এ আসেন সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট। এখানে সাবজেক্ট ম্যাটার আছে 3টা। জুয়েলের সাবজেক্ট ম্যাটার হচ্ছে, জুয়েলার সাবজেক্ট ম্যাটার 3টা। একটা হচ্ছে এক্সট্রাকশন অফ মিনারেলস, 2 নম্বর হচ্ছে সাইন্টিফিক ওয়ার্ক, 3 নম্বর হচ্ছে রিটার্ন লস প্রপার্টি। ভাইয়া এইটুক সংক্ষেপে একটু লেখা রাখেন, তার কারণ এখানে 5-এর 3-এর 1, 2, 3 অনেক কথা লেখা আছে, এত কথা পড়ার প্রয়োজন নাই। শুধু এই 3টা সাবজেক্ট ম্যাটার, আমি এই 3টা হচ্ছে সারমর্ম, এই 3টা একটু মনে রাখলেই হবে। এক্সট্রাকশন অফ মিনারেলস, সাইন্টিফিক ওয়ার্ক, আর হচ্ছে রিটার্ন অফ লস প্রপার্টি। এরপরে আসেন 5-এর 3-এর 1-এর 2, এটা একটু স্টার দেন, আর 5-এর 3-এর 1-এর 3 এটাও একটু স্টার দেন। এখানে আছে মানে ইট একে 5-এর 3-এর 1-এর 2 আছে, ইট ইজ পারমিসিবল টু স্টিপুলেটেড দ্যাট দ্য জব ইজ ডান উইদিন এ স্পেসিফিক পিরিয়ড so that the worker will not be entitled to compensation after this period। এইটুক দাগ দিলেই হবে, পুরো লাইনটা দরকার নেই, এইটুক দাগ দেন। আর 5-এর 3-এর 1-এর 3-এ এটা একটু দাগ দেন যে when the period is over, the worker has done the work that will benefit the offerer, the worker is entitled to reasonable wages। এটা পড়তে হবে, মানে এটা আসে, কোশ্চেনে আসে।
এরপরে আসেন 5-3-1-4 প্রোভাইডেড রিকোয়ার্ড রেজাল্ট। আচ্ছা এটা অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা 5-3-1-6 এটা একটু স্টার্ট দেন। ইট ইজ কন্ডিশন দ্যাট দ্য ওয়ার্ক নট বি অব্লিগেটরি ফর দ্য ওয়ার্কার। এরপরে আসেন 5-3-2-1 এটা পুরোটা মানে স্টার্ট দেন। কম্পেনসেশন, দি কম্পেনসেশন শুড বি নোন মানে সে কি কম্পেনসেশনটা পাবে এটা ক্লিয়ার কাট হইতে হবে, এটা ঝাপসা রাখা যাবে না, এটা কোনো ধারার অবস্থায় রাখা যাবে না, সব ক্লিয়ার ক্লিয়ার হইতে হবে। Valuable in the eyes of the Sharia if the compensation is unknown, unlawful or not delivered, payment of the reasonable compensation become binding. এটা একটু স্টার্ট দেন। এরপর রিভোকেশন অফ জুয়েলার একটু হালকা একটু দেখে রাখেন, অতটা ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জুয়েলার হচ্ছে ডেফিনেশন ডিস্টিনেশন, মানে পার্থক্য বিটুইন জুয়েলার আর নিজেরা, এটা খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পার্থক্য পাঁচটা একটু পড়তে হবে। জুয়েলায় কোনো অ্যাকসেপ্টেন্স নাই, অনলি অফার আছে। আর শরিয়ার সব কন্ট্রাক্টে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, জুয়েলায় কিন্তু শুধু অফার, কোনো অ্যাকসেপ্টেন্স লাগে না। আর হচ্ছে অফার সাফিসিয়েন্ট এটাই বলছে। আর 3 নম্বরে বলছে এটা এটা একটু দেখে নিয়েন, মানে এই পাঁচটাই পার্থক্য পাঁচটা খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাপ্লিকেশন অফ জুয়েলার, এটা অ্যাপ্লিকেশন অফ জুয়েলার শুধুমাত্র এখানে আছে, শুধুমাত্র হচ্ছে পয়েন্ট কটা দেখেন, যেমন আমি পয়েন্ট গুলো একটু দেখেন। এক্সপ্লোরেশন অফ হচ্ছে মিনারেলস, যেটা আমি আগেই বললাম, শুধু পয়েন্ট কটা একটু দেখেন। এবার সিকিউরিং পারমিসেবল, আচ্ছা আচ্ছা এখানে 8-3 সিকিউরিং পারমিসেবল ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি, এটাও একটু হয়েছে যেমন সিন্ডিকেট ফাইন্যান্সিং। দেখেন 8-3-1 শুধু লাস্টের পার্টটুক কি কি আছে, সিন্ডিকেট ফাইন্যান্সিং আছে, ক্রিয়েট ডেট থ্রো মুদারাবা ডেফার্ড সেল। 3 নম্বরে আছে ইজারা উইথ ডেফার্ড রেন্ট। 4 নম্বরে রাইজিং লোন উইদাউট ইন্টারেস্ট। 5 নম্বর হচ্ছে ইস্যু লেটার অফ গ্যারান্টি। 6 নম্বর অপশনে হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। ভাইয়া এখানে অনেক বড় বড় করে লেখা আছে, এত কোনো কিছু দরকার নেই। এই ছয়টা আমি আলাদা করছি, এই ছয়টা মাথায় রাখলেই হবে, এত এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে 9-2 রোল অফ ইনস্টিটিউশন অফ জুয়েলার। এখানে 9-2টা একটু দেখেন। ইট ইজ পারমিসেবল ফর অ্যান ইনস্টিটিউট, 9-2 নম্বরটা একবার একটু দেখেন, বাস শেষ, জুয়েলার শেষ। জুয়েলার আর কোনো কোশ্চেন আছে? ওকে আপা, আপা নেক্সট। ভাইয়া কিছু কি কেউ বুঝতেছে না? সবাই চুপচাপ রয়েছে, আল্লাহ মাহবুব জানে। আমি যে মানে ইয়ে করতেছি, মানে দ্রুত যাচ্ছি, আল্লাহই জানে কেউ কিছু বুঝতেছি কিনা। আচ্ছা এবার আছে মনিটরাইজেশন, তারাও, এটাও খুবই ইম্পর্টেন্ট, এবং এটার ইয়ে নেমটাও খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে এই আরবি নামটা। আচ্ছা মুসাওয়ামা তো বার্গেনিং তো জানেন, মুরাবাহা হচ্ছে মার্কআপ সেল। আর পারচেস করে ডেফার্ড প্রাইজে আর সেল করে স্পট প্রাইজে। এখানে আমাদের শরিয়ায় কিন্তু মনিটরাইজেশন নিষেধ, তারাও কিন্তু নিষেধ। ঠিক আছে, এখানে তারাউকের ব্যাপারটা আমি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে মনে করেন গ্লোবাল ইসলামী ব্যাংক 100 টাকা দরকার। হুম, সে আইবিবিএল কে 100 টাকা দেওয়ার জন্য বললো, সে ডেফার্ড প্রাইসে বললো যে হচ্ছে আমি A1 পলিমার থেকে হচ্ছে নিব, হচ্ছে আহ, মানে টিন নেব। ঠিক আছে, 100 টাকা দিয়ে 100 টাকা দিল যে আইবিবিএল রে, হচ্ছে টিন নেব। তো এখন যেহেতু এটা ডিফার্ড প্রাইজে হচ্ছে, সেহেতু গুডস তো আর পাবে না, গুডস তো আর ব্যাংক নিতে যাবে না, গুডস পাবেও না। সে কি করবে, ডকুমেন্ট নেবে, কিছু পেপার টেপার নেবে, ভাউচার টাউচার নিবে। ঠিক আছে, সেগুলা গ্লোবাল ইসলামিক ব্যাংকে দিল আইবিবিএল। গ্লোবাল ইসলামিক ব্যাংক এগুলা বিক্রি করে টাকা নিল হচ্ছে A1 পলিমারের কাছ থেকে। ঠিক আছে, A1 পলিমারের কাছে আবার বিক্রি করলো। এটাকে বলে বাই আল ইনা। এটা অ্যাপেন্ডিক্সে আছে, অ্যাপেন্ডিক্স সিতে এই ডেফিনেশনটা পড়তে হবে, বাই আল ইনা কাকে বলে। এখানে আমি একটু মানে ইনা, আচ্ছা ইনা কাকে বলে এটা বলি, মানে যার কাছ থেকে বাকিতে কিনছেন তার কাছে কম প্রাইসে নগদে বিক্রি করাকে ইনা বলে। ঠিক আছে, এই হচ্ছে ইনা। এই ডেফিনেশন কটা পড়তে হবে, বাইয়াল ইনা, তারপরে ইনা, এগুলা সব অ্যাপেন্ডিক্স সিতে আছে। এরপরে হচ্ছে এখানে আইবিবিএল এর কাছে যে বিক্রি না করে A1 পলিমারের কাছে বিক্রি করতে পারবে না, কারণ থার্ড মানে
থার্ড কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করতে হবে। যদি আবার ওই যে বিএস মানে A1 পলিমারের কাছে বিক্রি করে, তাহলে এটা ইনা হয়ে যাবে, যেটা আমাদের শরিয়ায় হারাম, আর এমনিও বাংলাদেশে এই মনিটরাইজেশন হারাম। আচ্ছা, এইখানে এই ডেফিনেশন গুলো পড়তে হবে। আর হচ্ছে এইখানে একটা পার্ট আছে, হচ্ছে whereas INA INA refers to the process of purchasing the commodity for a deferred price and selling it for a low spot price to the same party from whom the commodity was purchased। এটা একটা স্টার দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। এরপরে 3 নাম্বার, মনিটাইজেশন বেনিফিশিয়ারি কারা? মেবি কাস্টমার, তারপরে থার্ড পার্টি। এখানে প্রথম লাইনে আছে মেবি এ কাস্টমার, এটা গোল্ডেন। টু এ থার্ড পার্টি, তারপরে টু অবটেন লিকুইডিটি, ইট মে অলসো বি ইনস্টিটিউশন। আবার থার্ড পার্টিও হতে পারে, মানে কোনো কাস্টমারও হতে পারে, ইনস্টিটিউশনও হতে পারে বেনিফিশিয়ারি। আচ্ছা, আরে 3-এর 2 আছে কনভেনশনাল ব্যাংক কখনো ইসলামী ব্যাংকের সাথে মনিটাইজেশন করতে পারবে না। এটাও মাথায় রাখেন, এটা আমরাও জানি। আচ্ছা, কন্ট্রোল অফ মনিটাইজেশন এখানে আর তো কিছু দরকার নাই এখানে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে মনিটর, এই যে 4-এর 3, ইউজিং লোকাল কমিউনিটি ফর মনিটাইজেশন ইজ মোর প্রিফারেবল। এটা একটা স্টার দেন। এদিকে দেয়ার অলসো বি এ রিয়েল কমিউনিটি। আচ্ছা, এখানে 4 নম্বরের যে আট, আট আছে, অন মুরাবাহা আট, এইটা এই লাইনটা একটু দাগান, হচ্ছে অন মুরাবাহা there shall also be a real commodity that the seller own before sell it। এই লাইনটি একটু স্টার দেন, আর লাস্টের লাইনটি একটু স্টার দেন। ইট শ্যাল নট বি গোল্ড অর সিলভার অর এনি টাইপ অফ কারেন্সি। ঠিক আছে, এগুলো মনিটাইজেশন করা যাবে না। এরপরে হচ্ছে 4-এর 1 সেপারেট হয়ে যাবে। দিয়ে 4-এর 2 বলছে হচ্ছে দি কমোডিটি সল্ট শ্যাল বি। আচ্ছা, 4-এর 2 নাম্বারটা একটু রিডিং দিয়ে না, এটা একটু এটা দিয়ে কোশ্চেন আসে। আর 4-এর 3 তো বলছি, লাস্টের লাইনটি ইম্পর্টেন্ট। এবার 4-এর 5-এ আসেন। 4-এর 5-এ বলছে দি কমোডিটি মাস্ট বি সোল্ড টু দ্য পার্টি দ্যাট পার্টি আদার দেন দ্য ওয়ান ফ্রম হুম ইট ওয়াজ পারচেস অন ডেফার্ড পেমেন্ট বেসিস। ঠিক আছে, এই যে ইনা, আর হচ্ছে শ্যাল নট। 4-এর 5 এটা একটু পড়েন, এটা ইম্পর্টেন্ট। আর 4-এর 4-এ বলছে আইনগতভাবে পেতে গেলে, অর্থাৎ ভাউচার ডকুমেন্ট দিয়ে হচ্ছে গুডস এর পণ্যগুলো নিচে, মানে মোট কথা হচ্ছে তার মানে পজিশনে যাইতে হবে, সে ভাউচার নেক বা হচ্ছে কোনো ডকুমেন্ট নেক, গুডস এর পজিশনে আসতে হবে। 4-এর 4 নাম্বার অতটা দরকার নেই, 4-এর 5, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট। এবার 4-এর 6, 4-এর 6 আমি একটু বাংলা বলে দেই, এটা একটু লাস্টের 2টা লাইন একটু দেখেন। বাকিতে কিনে ক্লায়েন্ট যে পণ্যটা দখলের দায়িত্ব পায়, ঠিক আছে, মনে করেন পণ্যটা রিসিভ করার মানে অধিকার হারাইছে, মানে বাকিতে ক্লায়েন্ট যদি পণ্যটা দখলে না যায়, তাহলে সে পণ্যটার মানে রিসিভ করার অধিকার হারাবে। যেমন মনে করেন আমি বাকিতে হচ্ছে কিনলাম, একটা কন্ট্যাক্ট করলাম, আবার সেটা আরো আরেকজনের কাছে, থার্ড পার্টির কাছে বিক্রি করে দিলাম। ঠিক আছে, তার 2টা কন্ট্রাক্ট লিঙ্ক করা যাবে না। মনে করেন আমি বাকিতে হচ্ছে 100 গজ কাপড় কিনলাম, সেখানে আমার কাগজ কলমে পজিশনে আসতে হবে, কনস্ট্রাকটিভ পজিশন হোক আর যে ফিজিক্যাল হোক। তা ওইটা আবার আমি থার্ড পার্টি, আমি বাকিতে 100 গজ কাপড় কিনলাম, মানে 100 টাকা দিয়ে আমি থার্ড পার্টি কারো কাছে 150 টাকায় বিক্রি করে দিলাম। কিন্তু এই এটা তো 2টা কন্ট্রাক্ট পুরোপুরি সেপারেট থাকতে হবে, একটার সাথে একটা লিঙ্ক করা যাবে না। যে তোমার কাছে আমি বাকিতে দিব 100 গজ কাপড়, ঠিক আছে, কিন্তু এইটা আবার তোমার ওর কাছেই বিক্রি করতে হবে। এই জাতীয় কোনো কন্ট্রাক্ট বা লিঙ্ক করা যাবে না, মোট কথা 2টা কন্ট্রাক্টে লিঙ্ক করা যাবে না। এবার 4-এর 7 খুবই ইম্পর্টেন্ট, এই 4-এর 7 নাম্বারটা একটু পড়তে হবে। এখানে 4-এর 7 নাম্বারটা আমি একটু বাংলা বলে দিই। মনে করেন আমি আইবিবিএল এর মাধ্যমে কিনছি, উম, যে সেল, মানে আমি হচ্ছে আইবিবিএল এর মাধ্যমে বা এনসিসি ব্যাংকের মাধ্যমে একটা গুডস কিনছি, আবার এনসিসি ব্যাংকের কাছেই বিক্রি করতে হবে। এমন এমন কোনো দেওয়া যাবে না, এমন কোনো শর্ত দেওয়া যাবে না। যদি এমন কোনো শর্ত থাকে বা এমন কোনো রেগুলেশন থাকে, তাহলে সেটা পারমিসেবল না। ঠিক আছে, 4-এর 7 এটা একটু ভালো করে পড়তে হবে। আর 4-এর 9,
চারের 9 নাম্বারটা একটু পড়তে হবে। যেমন 4-এর 9 বলা হয়েছে যে হচ্ছে উম, মানে এনসিসি ব্যাংক নিজেই যদি থার্ড পার্টির কাছে সেল করে বা নিজে কোনো এজেন্ট দ্বারা সেল করে, তাতেও পারমিজেবল। তবে আইবিবিএল কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবে। যেমন হেল্প করতে পারবে যে তুমি এগুলা হচ্ছে ওই বিএসআরএম এর কাছে বিক্রি করো, এ ওয়ান পলিমারের গুডস গুলা তুমি নিয়ে বিএসআরএম এর কাছে বিক্রি করো, কিন্তু আইবিবিএল কোনো প্রেসারাইজ করতে পারবে না যে তুমি এ ওয়ান পলিমারের কাছেই বিক্রি করো। 4-এর 9 নাম্বারটা কথা এইটা। 4-এর 7 আর 9 এই দুটো একটু পড়তে হবে। 5 নাম্বার বলছে কন্ট্রোল অফ মনিটারাইজেশন হোয়েন দ্য ইনস্টিটিউশন ইন বেনিফিশিয়ারি। 5-এর 1 নাম্বারটা একটু পড়তে হবে, মনিটারাইজেশন ইজ নট এ মোড অফ ইনভেস্টমেন্ট অর ফাইন্যান্সিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা কোশ্চেন আসে। ইট হ্যাজ বিন পারমিটেড হোয়েন দেয়ার ইজ এ নিড, যখন এটা খুব প্রয়োজন তখন মনিটাইজেশন করবে, আদারওয়াইজ না। এটা কোনো ইনভেস্টমেন্ট না যে আমি যখন তখন মনিটাইজেশন করে ফেললাম। সাবজেক্ট টু স্পেসিফিক আইটেম এন্ড কন্ডিশন, এইটুক এখান থেকে এইটুক করতে হবে, এই দুইটা লাইন। আর এদিকে আছে that other more such as, এখানে দেখেন and হচ্ছে effort or found mobilization through other modes such as Mudaraba Investment Agency, Sukuk Investment Fund, and the like. The institution shall resort to monetarization only when it faces the dangerous and liquidity shortage. এই লাইনটাও একটু দাগাইতে হবে। The institution shall resort to monetarization only when it faces the dangerous of a liquidity shortage. এই লাইনটা পড়তে হবে। এবার 5-এর 2, 5-এর 2 বলছে আহ 5-এর 2 এখানে shall avoid proxy in selling the monetization commodity, মানে ইনস্টিটিউশন প্রক্সি অ্যাভয়েড করতে বলছে। ইনস্টিটিউশন রেখে even if proxy is to be arranged with a third party, যদিও থার্ড পার্টি প্রক্সি অ্যারেঞ্জ করে তারপরেও এটা নিষেধ করা হয়েছে, অ্যাভয়েড করতে বলা হয়েছে। Institution shall use their own body for selling the monetization commodity through using brokerage for the purpose is permissible. 5-এর 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5-এর 2 নাম্বারটা মানে 5-এর 2 এর মোট কথা হচ্ছে প্রক্সি অ্যাভয়েড করতে বলছে, এইটুকুই, আর কোনো কথা নেই। মনিটাইজেশন শেষ। আর কোনো কোশ্চেন আছে? না আপা, কোশ্চেন নাই আপা। নিজাম ভাই, আমি আসলে যেমনে পড়াইতেছি আমি নিজেই স্যাটিসফাই না, বুঝছেন? জানি না পার্টিসিপেন্টদের কি অবস্থা, আল্লাহ জানে। আচ্ছা, এবার আমরা আসি সালাম। সালাম আর প্যারালাল সালাম। তা সালাম সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আমি একটু বলি। আমি লিখছিলাম এক জায়গায়, আমি ছবি তুলে দিয়ে দিব, আপনি দিয়ে দিয়েন। কাস্টমার হচ্ছে আল মুসাল্লাম আর কমোডিটি আর মুসাল্লাম ফিহি, ভেন্ডর বা সাপ্লায়ার হচ্ছে আল মুসাল্লাম ইলাইহি। আচ্ছা, এখানে কয়েকটা লাইন হচ্ছে ইমিডিয়েট পেমেন্ট হবে, ফিউচার ডেলিভারি। হ্যাঁ, তারপরে হলো হোয়েন কন্ট্রাক্ট ইন কনক্লুডেড দ্য কমোডিটি ডাজ নট এক্সিট। ঠিক আছে, কন্ট্রাক্ট যখন শেষ হবে কমোডিটি তখন জীবিত থাকবে না, এক্সিট থাকবে না। গুডস ক্যান বি ফাঞ্জিবল লাইক হুইট, সেরিলাক, লিভস্টক, পোল্ট্রি, গোট, কাউ ইত্যাদি। জেনারেল ইউজার ফ্রেন্ড হচ্ছে হাউস, এয়ারক্রাফট। আচ্ছা ভাইয়া, এগুলো আমি একটা জায়গায় লিখছিলাম, আমি কি বলে যাব নাকি ছবি তুলে দিয়ে দিব, কোনটা ভালো হয় ভাইয়া? হ্যাঁ, ছবি তুলে দিয়ে দেবো। এখন কি মানে বলে যাব নাকি, বলে যাওয়ার দরকার আছে নাকি ছবি তুলে দিয়ে দিলে হবে? জি, কত নাম্বার না ভাইয়া, আমি পুরা ওই ইয়ে থেকে মানে স্ট্যান্ডার্ড থেকে কিছু সামারি করছিলাম যেগুলো থেকে কোশ্চেন আসে, এই আর কি। আচ্ছা, তাহলে বলেই যাই। আচ্ছা, গুডস গুডস শুড বি নোন অ্যান্ড স্পেসিফাইড ফর কোয়ালিটি, কাইন্ড, টাইপ and amount as part of the contract. Salam is used by the IFI, money Islamic Financial Institute, to facilitate trade and business by providing capital to the supplier before production of goods and commodities. আচ্ছা, এরপরে হ্যাঁ ভাইয়া, এগুলো আমি টোটালটা সামারি করছিলাম, আমি ছবি তুলে দিলে আপনি বুঝবেন। এগুলো আপনি ওইভাবে লাইন হিসেবে পাবেন না। আমি যখন স্ট্যান্ডার্ডে যাব
তখন আমি আবার কিছু লাইন বাইর করে দিব, মানে সালাম থেকে তো কনসেপচুয়াল কোশ্চেন আসে, বুঝছেন? সালাম প্যারালাল স্পিচ না প্যারালাল স্পিচ না, এগুলা থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসে, আপনি হুবহু কোশ্চেন পাবেন না। যেমন ওই যে দুইটা থেকে বললাম না, এই পার্থক্যটা পড়বেন, এই পার্থক্য আপনি হুবহু পাবেন। তারপর আরবন থেকে কিছু জিনিস হুবহু পাবেন, কারেন্সি ট্রেডিং থেকে হুবহু পাবেন, কিন্তু সালাম ইস্তিসনা এগুলা থেকে আপনি হুবহু কোশ্চেন পাবেন না। তারপরে ঘাড়ার, এগুলো থেকে হুবহু কোশ্চেন পাবেন না। জাকা থেকে হুবহু কোশ্চেন পাবেন, তারপরে সুকুক থেকে হুবহু কোশ্চেন পাবেন, ফতোয়া থেকে পাবেন, কিন্তু ওই সালাম থেকে হুবহু কোশ্চেন পাবেন না, পাবেন কনসেপচুয়াল কোশ্চেন। এই জন্য আমি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি কিছু মানে লাইন লিখছিলাম, এটাই। তাহলে আমি স্ট্যান্ডার্ডে চলে যাই, এই কটা লাইন আমি ছবি তুলে আপনাদের দিয়ে দিব না, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ডে আসেন। স্ট্যান্ডার্ডে হচ্ছে সালাম তো দুই ভাবে হবে, একটা হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে, ঠিক আছে, আর সেভারেল সালাম কন্টাক্ট হতে পারে। আর দুই নম্বর হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যেখানে মানে যেটা হচ্ছে সাকসেসিভ সালাম কন্টাক্ট বলা হবে। আচ্ছা, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকবে 7টা জিনিস, খুবই ম্যান্ডেটরি, এবং এগুলো পার্ট অ্যান্ড পার্সেল, এগুলো ছাড়া মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে না। এই 7টা জিনিস একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, কাঠামো। আর দুই নম্বর হচ্ছে বাই এন্ড সেলের নিয়ত করতে হবে। তিন নম্বর হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ান্টিটি অফ গুডস স্পেসিফিক হতে হবে। কিভাবে ডেলিভারি দিবে সেটা স্পেসিফিক, সেটা থাকতে হবে। 5 নম্বরে হচ্ছে প্রাইস ডিটারমাইন করতে হবে, পেমেন্ট ম্যানারটা ডিটারমাইন করতে হবে। 7 নম্বরে গ্যারান্টি কেমন হবে, কে হবে, এটাও ডিটারমাইন করতে হবে। এটা হচ্ছে সালাম মেমোরান্ডাম আর আন্ডারস্ট্যান্ডিং এ এই 7টা পার্ট থাকতে হবে। এরপরে আসেন, এরপর বলছে দুইয়ের আমি দুইয়ের একের এক বাংলায় বলে দিলাম। এই 7টা পার্ট থাকতে হবে, একটু মনে রাখেন। ফ্রেমওয়ার্কটা ঠিক মতো ডিটারমাইন করতে হবে, বাইয়ার সেলের নিয়ত করতে হবে, কোয়ান্টিটি আর স্পেসিফিকেশন হতে হবে, কিভাবে ডেলিভারি দিবেন সেটা প্রেজেন্ট থাকতে হবে, প্রাইস ডিটারমাইন করতে হবে, পেমেন্ট ম্যানারটা কিভাবে হবে সেটা ডিটারমাইন করতে হবে, চেক নাকি ডলার নাকি বিকাশ নাকি, মানে এরকম হতে হবে। আর হচ্ছে গ্যারান্টি কেমন হবে। এরপর হচ্ছে দুইয়ের একের দুই, এখানে আমি বাংলায় বলে দিই। এটা বলছে মানে সালাম কন্ট্রাক্ট যদি মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়, তাহলে ওই মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং কন্ট্রাক্টের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাবে। আর যদি নেগোসিয়েশনের মাধ্যমে হয়, তখন তো আর মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সালাম সেভারেল সালাম কন্ট্রাক্ট হইতে পারে, তবে যেটা একটা মাস্টার এগ্রিমেন্ট হইতে হবে, যেটার মধ্যে সবকিছু থাকতে হবে একটা দলিলের মতো। পরে প্রত্যেকটা কন্ট্রাক্ট আলাদা আলাদা হইতে হবে, শুধু ডিউ ডেট দিলেই হবে। এরপরে সবকিছু আর কোনো দলিল টলিল নেওয়া লাগবে না। একটা 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 মাস্টার এগ্রিমেন্ট থাকতে হবে। এবার হচ্ছে এবার আসেন, এখন দুইয়ের দুইয়ের 2 নাম্বার, যেটা আমি আগেই বলছি, ডেফার্ড ডেলিভারি ইমিডিয়েট পেমেন্ট। হ্যাঁ, সালামে, আচ্ছা সালাম আরো 3টা নামে হয়, 4টা নামে হয়। সালাম, সালাম, সেল, আর হচ্ছে এনি টার্ম দ্যাট ইন্ডিকেট সেল। এই 4টা মাথায় রাখতে হবে। সালাম, সালাম, সেল, আর একটা এনি, এমন কোন টার্ম যেটা ইন্ডিকেট করবে যে এটা সেল হবে। সালাম ক্যাপিটাল 3টা দিয়ে দেওয়া যেতে পারে, একটা হচ্ছে ফাঞ্জিবল গুডস, একটা হচ্ছে যে কোনো ফাঞ্জিবল গুডস হতে পারে। আবার যেটা যে কোনো একটা গুডস হতে পারে যেটা ম্যাটেরিয়াল ভ্যালু থাকতে হবে। নতুবা ইউজার ফ্রেন্ড হতে পারে, যে তোমার গাড়ি আছে, হচ্ছে তোমার রেন্টে কারে গাড়ি দাও, ঠিক আছে 2 মাস ধরে আমি রেন্টে কারে গাড়ি দিই, প্রতিদিন আমার হচ্ছে 10,000 টাকা থাকে, ঠিক আছে 2 মাস এই গাড়িতে তুমি, গাড়িটার যে ইনকাম হবে রেন্টে কারে 2 মাস ধরে তুমি থাকবা, এটাও কিন্তু সালাম ক্যাপিটাল হিসেবে দেওয়া যাবে। আর তো ক্যাশ তো দেওয়াই যাবে, ঠিক আছে। এরপরে ফর্ম অফ সালাম শেষ, এরপর সাবজেক্ট ম্যাটার। সালামের সাবজেক্ট ম্যাটার কি হবে, যেমন ওই যে যেটা বললাম ফাঞ্জিবল গুডস দিয়ে হতে পারবে। সাবজেক্ট ম্যাটার তো 4টা আমি বলে দিছি, 3-এর 1। এরপরে হচ্ছে এখানে সালামের যে সাবজেক্ট ম্যাটার কন্ট্রাক্টের কন্ডিশন, সেটা আমি বাংলায় বলে দিছি, এটা একটু দেখেন। আর 3-এর 1-এর 3, পেমেন্ট মে বি ডেফার্ড ফর 2 or 3 days। মনে করেন আপনার হচ্ছে পেমেন্ট তো ইমিডিয়েট পেমেন্ট, ডেফার্ড ডেলিভারি। তো আপনি বললেন যে ঠিক আছে, আমি হচ্ছে আমার একটা চেক পাস করতে দিছি, পরশুদিন চেক পাস হবে।
এরকম একদিন বা 2 দিন পেমেন্ট ডিলে হতে পারে, কিন্তু এটা আনলিমিটেড টাইমের জন্য না। এবং এই যে পেমেন্টটা ডিলে হইতেছে, এটার একটা মানে গ্রহণযোগ্য কারণ থাকতে হবে, যে আমি চেক ক্লিয়ারিং এ ধরাইছি, আমার চেক আগামীকালকে পাস হবে, এরকম মানে গ্রহণযোগ্য কারণ থাকতে হবে। এবং ইচ্ছাকৃত আপনি 2 দিন, আচ্ছা আজকে টাকা দিব না পরশুদিন টাকা দিব, এভাবে ইচ্ছাকৃত করা যাবে না। আচ্ছা, এখানে আচ্ছা, সালামের ক্যাপিটাল যদি ফাঞ্জিবল হয় সেক্ষেত্রে টাইপ, স্পেসিফিকেশন আর কোয়ান্টিটি এগুলা সব স্পেসিফিক ভাবে উল্লেখ থাকতে হবে ফাঞ্জিবল আইটেম যদি হয়। এরপরে আছেন তিনের নোট অফ দ্য সালাম কন্ট্রাক্ট। আচ্ছা, পেমেন্টের ডিউটা যেটা বললাম, এখানে আরেকটু একটা ইম্পর্টেন্ট লাইন আছে। এখানে হচ্ছে 3-এর 1-এর 3, এই প্যারাটা একটু পড়তে হবে। এখানে যে বললাম পেমেন্ট মে বি ডেফার্ড 2 or 3 days, হ্যাঁ এই লাইনটা একটু দাগান। এরপরে লাগান ইভেন ইফ such a short delay has been stipulated earlier, they will not affect the salam contract provided that the period delay is not equal to the greater than the ডেলিভারি পিরিয়ড অফ অল মুসাল্লাম ফি। মানে আপনার সালাম কমোডিটি আসার আগেই আপনি 2-1 দিন লেট করলেন পেমেন্টটা দিতে, কিন্তু সেটা সালাম কমোডিটি যেদিন ডেলিভার হবে সেদিনও হইতে পারবে না, বা তারপরেও হইতে পারবে না, তার একদিন আগে হইলেও হইতে হবে আপনি যে পেমেন্টটা করবেন যার কাছ থেকে সালাম কন্টাক্ট হয়েছে। মানে টোটাল মুসালাম ফি মানে কমোডিটি ডেলিভারির আগে আপনার এই পিরিয়ডটা শেষ হইতে হবে। এরপরে আপনি ইয়ে করতে পারবেন না, এরপরে আপনি টাকা দিতে পারবেন না। টাকা আপনার কমোডিটি ডেলিভারির আগেই দিতে হবে। এবার হচ্ছে এই প্যারাটা একটু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এই 3-এর 1-এর 4, ইট ইজ নট পারমিটেড দ্যাট এ ডেট বি রিকগনাইজ, মানে কোন হচ্ছে ঋণ সে সালাম ক্যাপিটাল হিসেবে হইতে পারবে না। যেমন আমি, যেমন ধরেন আমি হচ্ছে নিজাম ভাইকে বললাম, নিজাম ভাই আপনার কাছে তো আমি 1 লাখ টাকা পাই, তো এটা আপনি সালাম কন্ট্রাক্ট হিসেবে নিয়ে নেন, এটা হবে না। আমি কোনো ঋণ সালাম ক্যাপিটাল হিসেবে দেওয়া যাবে না, সোজা কথা। 3-এর 1-এর 4 এটাও ইম্পর্টেন্ট। সালামের সালাম আর প্যারালাল সালামের এই স্ট্যান্ডার্ডের প্রত্যেকটা লাইনে কনসেপ্ট আছে, বুঝছেন? এই ক্লাসটা যদি নেই তাহলে এই একটা ক্লাস একদিন নিতে হবে, কারণ প্রতিটা লাইন বোঝার ব্যাপার আছে। তা আমি আর কি খুব দ্রুত বলে যেতেছি, একটু মাথায় রাখেন আর কি। এবার হচ্ছে আল মুসাল্লাম ফি এন্ড ইটস কন্ডিশন, 3-এর 2-এর 1। ঠিক আছে, আমি বাংলায় বলে যাই আর কি, যেগুলোর ওজন গণনা পরিমাপ করা যায়, হ্যাঁ এরা সালাম ক্যাপিটাল হতে, মানে সালাম ক্যাপিটাল হতে পারবে। তবে এমন কোন মানে আর্টিকেল বা কোনো পরিস্থিতিতে এগুলো চেঞ্জ করা যাবে না, তাহলে ব্রিবা হয়ে যাবে। যেমন মনে করেন আমি তারে 1 কেজি গম দিলাম, হুম, সালাম কমোডিটি হিসেবে। এখন সালাম হচ্ছে ক্যাপিটাল হিসেবে। এখন 1 কেজি গম দিলাম, তা আমি তারে বললাম যে ঠিক আছে, হচ্ছে তোমার বললাম যে আমি তোমার 3 দিন পরে আমার গম উঠতেছে, আমি হচ্ছে গম ছাড়তেছি, 2 দিন লাগবে গম ছাড়তে, ছাড়ার পর গমটা ফ্রেশ হয়ে যাবে, আমি তোমার সালাম ক্যাপিটাল হিসেবে গম দিয়ে দিব। তা আমি বললাম পরশুদিন তোমার গম দিয়ে দিব। এখন এই নিয়ে তার সাথে আমার কন্টাক্ট হলো। তো কন্টাক্ট হওয়ার পরে তো 2 দিন পরে সে ভাবলো যে গমের দাম তো বেড়ে যেতেছে, ঠিক আছে আমি গমের বদলে চাল দিই। এটা করা যাবে না। মানে আর্টিকেল যেটা আপনি সালাম ক্যাপিটাল হিসেবে কন্টাক্ট হবে সেটাই হবে, এটা চেঞ্জ করা যাবে না। নতুবা যদি এটা চেঞ্জ হয় দেন এটা রিবা হয়ে যাবে, সেজন্য এটা চেঞ্জ করা যাবে না। এবার আসেন 3-এর 2-এর 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। সালাম ইজ নট পারমিটেড অর এনিথিং স্পেসিফিক লাইক দিস কাম। এটা আমি বাংলায় বলে দিতেছি, এটা সারমর্মটা হলো, মনে করেন কোনো বিল্ডিং বা কোনো তৈরি বিল্ডিং বা গাছ, ঠিক আছে, যেগুলোর ভ্যালু চেঞ্জ হবে। তা আমি একটা বিল্ডিং উঠাইছি 10 তলা ফাউন্ডেশন দিয়ে, তা আমি 2 তলা পর্যন্ত উঠাইছি। এখন আমার সালাম কন্টাকে আমি এই বিল্ডিংটারে ক্যাপিটাল হিসেবে দিতে পারবো না, কারণ 2 তলা আমি উঠানোর পরে এটার ভ্যালু তো চেঞ্জেবল। আমি আমি সালাম গুডস যখন ডেলিভারি নিব তখন ওই 2 তলার আমার ভাড়া বেড়ে যাবে, জায়গার দাম বেড়ে যাবে। তো সেই জন্য যেগুলোর ভ্যালু চেঞ্জ হয় সেগুলা হচ্ছে সালাম কন্ট্রাক্টের ক্যাপিটাল হিসেবে দেওয়া যাবে না। যেমন মনে করেন আমি একটা ছবি দিলাম, অনেক জয়নুল আবেদিনের ছবি আছে, মোনালিসার ছবি আছে, ঠিক আছে, এটা এক এক দেশে এক এক দাম। আপনি মোনালিসার ছবি হচ্ছে ইংল্যান্ডে কিনতে যাবেন মেলা দাম, বাংলাদেশে আসবেন এত দাম নাই।
ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, একটু পানি খেয়ে। তো যেগুলার ভ্যালু চেঞ্জেবল, যেমন এই যে বললাম লিওনার্দো দা ভিঞ্চির ছবি, আপনি আর্ট করা ছবি, আপনি এক এক দেশে এক একটা দাম পাবেন, এটা সালাম ক্যাপিটাল হিসেবে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যেমন, কিংবা আমি বললাম যে সালাম ক্যাপিটাল হিসেবে তোমার খেতে যে ধান উঠছে না, ওই 1 একরের ধান পুরোটাই আমারে দিবা। হ্যাঁ, ওইটাও দেওয়া যাবে না, এটাও প্রেসার করা যাবে না। কোনো জুয়েলারি বা কোনো এন্টিক, হ্যাঁ, এক একজনের কাছে এক একটা ভ্যালু, সেটা দেওয়া যাবে না। মানে যেটার ভ্যালুটা নির্দিষ্ট, সেটা সালামের মানে কন্ট্রাক্টের ক্যাপিটাল হিসেবে দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। আর এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, হচ্ছে মানে একই সময়ে সালামের ক্যাপিটাল বা কমোডিটি গোল্ড, সিলভার বা কারেন্সি হইতে পারবে না। মানে আমার কমোডিটিও হচ্ছে গোল্ড। মনে করেন আমি একটা হচ্ছে ওরে বললাম যে তুমি হচ্ছে আমারে মানে 1.5 ভরি হচ্ছে না, 2টা কানের দুল বানাই দিবা গোল্ড দিয়া। তা আমি সালামের ক্যাপিটাল তার একটা গোল্ডের বিস্কিট দিলাম, এটা হবে না। ঠিক আছে, এই জিনিসটা হবে না। আচ্ছা, এখানে 3-এর 2-এর 4 খুবই ইম্পর্টেন্ট, 3-এর 2-এর 3 খুবই ইম্পর্টেন্ট। এই দুটো পড়তে হবে, আমি বাংলা বলে দিচ্ছি, একটু রিডিং হলেই হবে। আচ্ছা, এখানে 3-এর 2-এর 5টা বলছে, মনে করেন আপনি সালামে অর্ডার দিলেন যে আমার একটা আলমারি বানাই দিবা, ঠিক আছে, কাঠের আলমারি বানাই দিবা। তো আপনি তখন স্পেসিফিক করে দিতে পারবেন যে আমার আলমারিটা 7 ফিট উঁচু হতে হবে, হচ্ছে 4 ফিট হচ্ছে প্রস্থ হতে হবে, এটা আপনি স্পেসিফিক করে দিতে পারবেন, কিন্তু সেটাও কন্ট্রাক্টে উল্লেখ থাকতে হবে। এখানে 3-এর 2-এর 5-এর হচ্ছে লাস্টের লাইনটা দেখেন, এক্সেপ্ট দ্য মাইনর ডিসক্রিপেন্সি। মনে করেন আপনি তারে বললেন যে 7 ফিট উঁচু হতে হবে, 4 ফিট চওড়া হতে হবে, তো সে 7 ফিট উঁচুর জায়গায় সে হচ্ছে 5.75 ফিট উঁচু করলো, আর 4 ফিট চওড়ার জায়গায় সে হচ্ছে 4.25 ফিট চওড়া করে ফেললো। এটা একসেপ্টেবল। হ্যাঁ, যদি মাইনর কোনো ডিসক্রিপেন্সি পান, সেটা একসেপ্টেবল, সেক্ষেত্রে কন্ট্রাক্ট ভায়োলেট হবে না। সেটা বলছে এক্সেপ্ট ফর মাইনর ডিসক্রিপেন্সিজ দ্যাট আর কমনলি ignored, consider it acceptable and not usually regarded as ground for dispute। এই লাইনটি একটু মনে মনে রাখেন, এই আর কি। এরপরে 3-এর 2-এর 6 বলছে, এখানে এখানে আমি মানে একটু সামারি বলি। মনে করেন সাপোজ জিনিসটা আপনি কোন জিনিসটা কিনবেন, হ্যাঁ, মাছ না গম কিনবেন, এটা দুইজনের মধ্যে সুস্পষ্ট ভাবে থাকতে হবে। মানে আপনার যে মুসাল্লাম ফিহি কমোডিটি, সেটা স্পষ্ট থাকতে হবে। তাই সেক্ষেত্রে ডিসক্রিপশনটা হবে কাস্টমারি প্র্যাকটিস, কিংবা হচ্ছে মানে এক্সপেরিয়েন্সড অফ এক্সপার্ট। মানে এখানে দেখেন লেখা আছে 3-এর 2-এর 6 লাস্টের লাইনটা দেখেন, the reference for determining description that are used to specify and identify al musallam fihi is customary practice 1 number, and the expertise and the experience of expertise 2 number। এই দুইটা মনে রাখেন, কাস্টমারি প্র্যাকটিস অথবা the experience of expertise। এবার 3-এর 2-এর 7 এখানে এটা ওই এক কথাই বারবার বলছে, আমি আবার বলে দিছি। এখানে আচ্ছা, আর 3-এর 2-এর 10 নাম্বার বলছে যে কোন জায়গায় ডেলিভারি হবে সেটা স্পেসিফাই হতে হবে। যদি প্রবলেম হয় তাহলে মনে করেন ডেলিভারি হবে হচ্ছে রমনা পার্কে। তো এটা আমরা দুজনে মিলে ঠিক করলাম যে রমনা পার্কে ডেলিভারি হবে রাত্র 10টায়। তো পরে চিন্তা করলাম রাত্র 10টায় চোর ডাকাত থাকতে পারে, চুরি হয়ে যেতে পারে, কাস্টমারি প্র্যাকটিস এটা নাই, তাহলে যেখানে আছে সেখানে করতে হবে, কাস্টমারি প্র্যাকটিস যেখানে আছে সেখানে করতে হবে। কন্টাক্টে যদিও রাত্র 10টায় আমরা রমনা পার্ক থেকে ডেলিভারি নিব, কিন্তু ওইটা তখন যদি সিচুয়েশন সাপোর্ট না করে তখন ওই মুহূর্তে চেঞ্জ করা যাবে, এটা কন্ট্রাক্ট না ভয়েড হবে না। এবারে আসেন সিকিউরিটি অফ আল মুসাল্লাম ফিহি, এটা একটু পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইন। আল মুসাল্লাম ফিহি মে বি সিকিউরড বাই এ মর্গেজ অর গ্যারান্টি। এটা খুবই ইম্পর্টেন্ট, সালামে মর্গেজও নেওয়া যাবে, গ্যারান্টিও নেওয়া যাবে। ঠিক আছে, এটা মনে রাখেন। এবার আছে চেঞ্জ টু আল মুসাল্লাম ফিহি, মানে আচ্ছা, এখানে এখানে 4-এর 1
ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। ইট ইজ নট পারমিটেড ফর দ্য বায়ার টু সেল আল মুসাল্লাম ফি বিফোর টেকিং পজিশন অফ ইট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা আসে কোশ্চেন। এরপর 4-2 রিপ্লেসমেন্ট অফ আল মুসাল্লাম ফিহি। এটা এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, আমি খুব সংক্ষেপে বলে দিই। রিপ্লেসমেন্ট অফ আল মুসাল্লাম ফিহি সেটা হচ্ছে প্রথম লাইনটা একটু দেখেন, ইট ইজ পারমিসেবল ফর দ্য বায়ার টু এক্সচেঞ্জ আল মুসাল্লাম ফি ফর আদার গুডস এক্সেপ্ট কারেন্সি। হ্যাঁ, আফটার দ্য ডেলিভারি ডেট ফলস ডিউ। আপনি রিপ্লেস করতে পারবেন দুইটা কারণে। একটা হচ্ছে প্রথম হচ্ছে আপনি যে রিপ্লেস করবেন এটা চুক্তিতে থাকতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে ডেলিভারি ডেট ফলস ডিউ। ডেলিভারি ডেট আপনার পার হয়ে গেছে কিন্তু আপনার কমোডিটি এখনো ওঠে নাই। আপনি হচ্ছে আহ, মনে করেন আউশ ধানের সালাম কন্ট্রাক্ট হয়েছে, এখন ডেলিভারি দেওয়ার কথা ছিল হচ্ছে এই মাসে, হচ্ছে কি কোন মাসে আউশ ধান ওঠে, আচ্ছা সাপোজ ধরেন নভেম্বর মাসে। কিন্তু নভেম্বর মাসে ওয়েদার খারাপের জন্য আউশ ধান উঠতেছে না, কিন্তু ওদিকে ডেলিভারি ডেট ডিউ হয়ে গেছে। তখন গিয়ে বলা যাবে যে আমার তো আউশ ধান উঠতেছে না, আমার হচ্ছে গিয়ে আমন ধান উঠছে, আপনি আমন ধানটা নিতে পারেন। ঠিক আছে, এই অফারটা করা যাবে। হুম। কিন্তু এটা কোন রকম, এটা দুইটার প্রধান কারণ হচ্ছে কোন রকম এটা চুক্তিতে থাকতে পারবে না। 2 নাম্বার হচ্ছে ডেলিভারি ডেজ ফলস ডিউ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখতে হবে। এখানে এটুকু করলেই হবে। এরপর হচ্ছে 4-3 ক্যান্সেলেশন অফ সালাম কন্ট্রাক্ট। ইট ইজ পারমিসেবল, এটা ইম্পর্টেন্ট। It is permissible when both parties agree to cancel the salam contract in return of replacement in full of the amount of the capital of salam. Partial cancellation. Partial cancellation. This is cancellation of the delivery part of Musalam fee. এটা একটু রিডিং করে নিয়েন। ডেলিভারি অফ আল মুসাল্লাম ফি আটটা আটটা মাসালা বলছে এখানে, এখানে আটটা আছে। এটা হচ্ছে দেখেন এখানে the seller is under an obligation to the buyer and মুসাল্লাম ফি। এই 5-1 নাম্বারটা একটু দেখেন, এখানে এই লাইনটা, if the buyer refuse to accept al মুসাল্লাম ফি he shall be compelled to do so। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। এবার 5-2 আসি। 5-2 আমি বাংলা বলে দেই, মানে বায়ার কোনো বর্ণনা দিছে কিন্তু সেলার তার চেয়ে উচ্চমান সম্পন্ন গুডস দিছে। মনে করেন বায়ার দিল যে 7 ফিট হাইট আর 4 ফিট হচ্ছে চড়া, তো সে সেলার চিন্তা করলো আমি যদি 7.25 ফিট দেই তাহলে এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, মানে সাইজ হবে। আর 4 4 ফিট চড়া না দিয়ে আমি যদি 5 ফিট দেই তাহলে এটা সাইজটা স্ট্যান্ডার্ড হবে, ওনার ফ্ল্যাটে সুন্দর লাগবে। তো তাহলে এটা অ্যাকসেপ্টেবল, মানে বায়ার যেটা অর্ডার দিছে সেম টু সেম যদি সেটা না হয় কিন্তু তার চেয়ে যদি উচ্চমান সম্পন্ন হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি এর চেয়ে নিম্নমান হয় তখন, ও এটা যে এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা যে সেলার করে দিছে যে 7 ফিটের জায়গায় 7.25 ফিট দিছে, সেজন্য সে কোনো আদায় করতে পারবে না, চাইতে পারবে না যে এখানে আমার খরচ বেশি হয়েছে আপনি আমার এক্সট্রা টাকা দেন, এটা সে চাইতে পারবে না। তা যদি বায়ার ইথিক্যাল গ্রাউন্ডে বায়ার যদি দেয় যে ঠিক আছে তুমি 7 ফিটের জায়গায় 7.5 ফিট দিছো, ঠিক আছে তোমার আমি 100 টাকা বেশি দিয়ে দিলাম, সেটা তো সে দিতে পারবে। ঠিক আছে, উল্টাটা, আর যদি উল্টাটা হয় সে 7 ফিট দিছে সে দিল 6.5 ফিট, সেক্ষেত্রে বায়ার ইথিক্যাল গ্রাউন্ডে একসেপ্ট করতেও পারে, আবার পুরো কন্ট্রাক্ট বাদও দিয়ে দিতে পারে। ঠিক আছে, কিংবা ডিসকাউন্ট চাইতে পারে। যদি এটা উল্টাটা হয়, সে যদি নিম্নমান সম্পন্ন হচ্ছে কমোডিটি ডেলিভারি করে, তাহলে এই 3টা অপশন সেলারের মানতেই হবে। বায়ার আইদার, মানে যদি বায়ার একসেপ্ট করে তো করলো, নতুবা কন্ট্রাক্ট যদি বাদ দেয় সেলার কিছু বলতে পারবে না, সে যদি ডিসকাউন্ট চায় সেক্ষেত্রেও সেলার কিছু বলতে পারবে না। এবার 5-4 খুব ইম্পর্টেন্ট, ইট ইজ নট পারমিসেবল সেলার। এটা আমি মৌখিক ভাবে বলে দিছি, একটু পড়ে নিয়েন। 5-4 খুব ইম্পর্টেন্ট। এবার 5-5 বলছে ডেলিভারি ডেটের আগে, ডিউ ডেটের আগে আপনি ডেলিভারি দিতে পারবেন, তবে সেম টু সেম সে বর্ণনা অনুসারে হতে হবে। দুইটা কারণ দিতে পারবেন, যে সেম টু সেম বর্ণনা হিসেবে দিতে পারবেন। এছাড়া একটা কারণে দিতে পারবেন, সেটা হচ্ছে আপনার গুদাম নাই বা গুদামের জায়গা নাই বা রাখার জায়গা নাই। আপনি মনে করেন ওইটা এমন জায়গায়, দোকানে আপনার জায়গা নাই, এমন জায়গায় ফালায় রাখলেন তাতে কমোডিটি নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি আগে ভাগে ডেলিভারি দিয়ে দিতে পারেন, সেটা বাইরের বাইরের কাছে অ্যাকসেপ্টেবল।
এবার হচ্ছে 5-6 বলছে অ্যান এক্সটেনশন অফ টাইম পিরিয়ড অফ ডেলিভারি। আপনি ডেলিভারি টাইম পিরিয়ডটা মানে এক্সটেনশন করা যাবে দুইজনের অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে। 5-7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ নট পারমিটেড টু স্টিপুলেট এ পেনাল্টি ক্লজ ইন রেসপেক্ট অফ ডিলে ইন দ্য ডেলিভারি অফ মুসাল্লাম ফি। এটা আমি সাথে এটা সালামে করা যাবে না, কিন্তু ইস্তিসনায় করা যাবে। আমি সাথে সাথে বলে রাখলাম, এটা একটু মাথায় রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আসেন এখানে উম 5-এর আহ, 5-8-2 টু ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট এন্ড রিকভার দ্য পেইড আপ ক্যাপিটাল, এটা মনে রাখতে হবে। 5-8-3 ইট ইজ অলসো পারমিসেবল ফর দ্য পার্টিস টু এগ্রি টু রিপ্লেস অফ আল মুসালাম ফি বাই আদার গুডস। এটা তো আমি মুখেই বলে দিলাম। এবার আসেন প্যারালাল সালাম। প্যারালাল সালামটা খুবই সহজ, আমি একটা জিনিস বলে দিই তাইলে মনে থাকবে। প্যারালাল সালামে ফার্স্ট কন্ট্রাক্টে বায়ার হলো মনে করেন ব্যাংক, সেলার হচ্ছে ক্লায়েন্ট। আর প্যারালালে বায়ার হচ্ছে ক্লায়েন্ট নাম্বার 1, যেটা হচ্ছে ফার্স্ট কন্ট্রাক্টে সেলার ছিল, সে হচ্ছে বায়ার ক্লায়েন্ট নাম্বার 1, আর সেলার হচ্ছে ক্লায়েন্ট নাম্বার 2। প্যারালাল সালাম সেম জিনিস। প্যারালাল সালাম হচ্ছে আমি এটা খাট বানাইতে দিছি, প্যারালাল সালাম অ্যাজ লাইক আপনি বলতে পারেন বাইং হাউসের মতো কাজ করে। মনে করেন আমি একটা খাটের অর্ডার নিছি, তা আমার তো হচ্ছে নাই, দোকান নাই, মজদুর মানে নাই, শ্রমিক নাই। আমি আর একটা হচ্ছে খাটের অর্ডার, যে খাটের কাজ করে তারে আমি অর্ডার দিয়ে দিলাম। তার সাথে আমি যার কাছ থেকে অর্ডার নিছি তার সাথে আমার একটা কন্ট্যাক্ট, আমি যাকে অর্ডার দিছি তার সাথে আমার আরেকটা কন্ট্যাক্ট, পুরো দুটো সেপারেট কন্ট্যাক্ট। মনে করেন আমি যার কাছ থেকে খাটের কন্ট্যাক্ট নিছি, সে অপশন পিরিয়ডের মধ্যে কন্ট্রাক্টটা বাতিল করে দিছে, কিন্তু যার সাথে আমার প্যারালাল সালামের কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্ট কিন্তু বাতিল সে করতে পারবে না। ওই কন্ট্রাক্ট বাতিলের দোহাই দেখায় এই কন্ট্রাক্ট সে বাতিল করতে পারবে না। মানে একটা কন্ট্রাক্টের সাথে আরেকটা কন্ট্রাক্ট রিলেট হতে পারবে না। এখানে 6-2 নাম্বারটা ইম্পর্টেন্ট। 6-2 নাম্বারটা একটু দেখেন, আমি যেগুলা মুখে বলছি এগুলাই এখানে দেওয়া আছে। 6-2 নাম্বারটা একটু দেখেন। মানে আমি কার্ডের কন্ট্রাক্টটা দিছি, আমার লস হয়ে যাইতেছে, তাহলে আমি প্যারালাল সালাম কন্ট্রাক্টটা বাদ দিয়ে দিলাম। আমি ওরা খুব রিকোয়েস্ট করলাম, ভাই আমার লস হয়ে যাইতেছে, তুমি বাদ দাও, এটা হবে না, এই কন্ট্রাক্ট ওটা বাতিল হবে না। এবার 7 নাম্বার আছেন সালাম সুকুক। ইট ইজ নট পারমিটেড টু ইস্যু ট্রেডাবল সুকুক বেসড অন দ্য ডেট ফ্রম এ সালাম কন্ট্রাক্ট। ঠিক আছে, মানে ঋণের উপরে কোনো ট্রেডাবল সুকুক ইউজ করা জায়েজ নাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। সালাম, প্যারালাল সালাম শেষ। নিজাম ভাই, রাত তো অনেক হয়েছে, কি করবো আর। তাহলে এখন কালকে কি করবেন? আজকে তো এখানে শেষ, সমস্যা নাই। কালকে কি করবেন? কালকে কালকে তো কালকে কালকে তো আরো 4টা বলবো নাকি? হ্যাঁ, হুম, মানে কালকে কয়েকটা নেবেন। কালকে মানে আপনি ফ্রি আছেন কিনা, মানে আপনার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড, বুঝছেন না? আবার আপনার ফ্যামিলি আছে, বুঝছেন না? কারণ আজকে নিতেন, কালকে পারবেন কিনা। পারলে ওকে, না পারলে মনে করেন সমস্যা নেই। ঠিক আছে ভাই, আমি দেখি, আমি কালকে আবার হচ্ছে বিকালে একটা দাওয়াত আছে, তো 5টার দিকে একটা দাওয়াত আছে, আমি না কয়টায় যে সমস্যা নেই, না না ঠিক, তাহলে আপা এই পর্যন্তই। আমার মনে করেন আমি দাওয়াত খান, ঠিক আছে? আপনি সবার জন্য দোয়া করে দিয়েন, ঠিক আছে? ভাইয়া কোশ্চেন এবার সোজাই হবে, সমস্যা নেই। সেটাই সেটাই, এটাই দরকার, বুঝছেন না? কোশ্চেন গুলো স্ট্রেট আসলে তাহলে আমার মনে হয় পার্টিসিপেন্ট আপনারা সবাই ভালো থাকেন। আর কারো কোনো কোশ্চেনের প্রবলেম থাকলে ওই আপনারা গ্রুপে দিয়ে দেন, দিলে দেন অন্যরা এটাকে এক্সপ্লেন করে দিবে আর কি, এটা ভালো হবে। তো ঠিক আছে, তাহলে সবাই আল্লাহ হাফেজ। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ? ভালো হ্যাঁ থাকেন আপা। ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।